আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানবাভিমান গল্পের 7 নম্বর পর্ব। গল্প শুরু করার আগে একটি কথা বলতে চাই। আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুলেছি। আইডির নাম বাবু অন ফায়ার। আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করে রাখবো। সেখান থেকে গিয়ে টিকটকে সার্চ দেবেন বাবু অন ফায়ার, সেখান থেকে চলে আসবেন এবং ফলো করে রাখবেন। তো বেশি কথা না কয়েক গল্প শুরু করা যাক। শীত লাগছে, তবে শীতের চেয়ে এখানে জেদটাই বেশি। আদ্র দেখলো ইয়ানা জানালা বন্ধ না করে আরো বেশি করে খুলে দিয়েছে। এতে আদ্রর আরো বেশি রাগ হলো। মেয়েটা শীতে তবুও জানালা বন্ধ করবে না। আদ্র গাড়িটা রাস্তার এক সাইডে দাঁড় করিয়ে বলল, কি সমস্যা আপনার মিস ইয়ানা, জানালা বন্ধ করছেন না কেন? ইয়ানা বলল, করবো না তো আপনি কি করবেন? শুনুন, আমার জানা মতে এটা স্যারের গাড়ি, তাই যদি উনি বলতো তাহলে অবশ্যই বন্ধ করতাম, অন্যথায় কারো কথায় আমি জানালা বন্ধ করবো না। ও রিয়েলি? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনার স্যার আমার বাবা হয়, আর আমার বাবার গাড়ি মানে আমার গাড়ি। ওকে, হ্যাঁ এটাই তো পারেন আপনারা। নিজে তো কিছু করতে পারবেন না, শুধু বাবার টাকায় ফুটানি করবেন। পারলে নিজে কিছু করে নিজের টাকায় গাড়ি কিনে বাবাকে বলেন যে বাবা দেখো এটা আমার নিজের উপার্জনের টাকায় গাড়ি কিনা। না, সেটাও করবেন না। আপনার বাবা এই বয়সেও অফিসে দিন রাত গাধার মতো খেটে যাবে, আর আপনি এত বড় একটা দামড়া ছেলে হয়ে বাবার ঘাড়ে বসে বসে খাচ্ছেন। ও শুনেছি বিদেশে নাকি আপনার একটা হোটেল আছে, তো বলছি হোটেল কি আদৌ চলে নাকি শুধু মুখেই বলেন? কখনো তো আপনাকে কাজ করতে দেখলাম না। যে কদিন দেখেছি সেই কয়েকদিন তো শুধু ঘুরে বেড়াচ্ছেন দেখেছি। আপনার না আমার মতো হওয়া উচিত ছিল, তাহলে বুঝতেন বাবা না থাকলে সমাজে একটা মেয়ে তার মাকে নিয়ে চলাটা কতটা কষ্টের। যাই হোক, অনেক রাত হয়েছে, গাড়িটা কি চালাবেন নাকি আমি নেমে অন্য গাড়িতে চলে যাব? আদ্র কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ গাড়ি স্টার্ট দিল। কেননা কোথাও না কোথাও ইয়ানা একদম কথাই ঠিক বলে। পড়াশোনা শেষ করে বাবা বলেছিল কিছু করতে, কিন্তু বাবার কথায় কান না দিয়ে নিজের মতো করে গা ছাড়া ভাব করে সব জায়গায় ঘুরে বেড়াতাম। তখন দাদু একটা চর মেরে ঠিক এই কথাগুলোই বলেছিল। তখন দাদুর উপর অভিমান করে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম কিছু না করা অবধি বাড়ি ফিরবো না। খুব কষ্টে একটা হোটেল করেছিলাম, ব্যাস ভেবেছিলাম আর কি করা লাগবে, তাই বাড়ি ফিরে আসলাম। এখানে এসে ওটার তেমন কোনো কাজ করা হয়নি, আবারও সেই একই ভুল করতে যাচ্ছিলাম। কিন্তু মাঝপথে এই মেয়েটা আমার সব কিছু আবার মনে করিয়ে দিল। আদ্রর ভাবনার মাঝে ইয়ানা বলল, আরে আরে আমার বাড়ির উপর দিয়ে গাড়ি চালিয়ে দিবেন নাকি? এখানেই থামেন। আদ্র ব্রেক কষতে ইয়ানা নেমে গেল। আদ্র সেদিকে তাকালো না। ইয়ানা কিছু দূর গিয়ে থেমে গেল। আজকে লোকটাকে অনেক বেশি কথা বলে ফেলেছি, এটা করা মোটেও ঠিক হয়নি, একটা সরি বলা উচিত। ইয়ানা পিছনে তাকিয়ে আদ্রকে সরি বলতে গিয়ে দেখলো আদ্র নেই, চলে গেছে। চলে গেল? ওকে কালকে অফিসে বলে দেব। কিরে সারাদিন কইছিলি, আর তোর ভার্সিটি তো 2টোর দিকে ছুটি দেয়, তাহলে তুই এই সন্ধ্যায় বাসায় আসলি কেন? মায়ের করা প্রশ্নে মাহি কি বলবে বুঝতে পারছে না, শুধু আমতা আমতা করছে। কিরে চুপ করে আসিস কেন? আর এই সন্ধ্যায় বেলায় চুল ভিজা কেন? তুই না সকালে ভার্সিটিতে যাওয়ার জন্য গোসল করে গেলি, তাহলে এখনো চুল ভিজা কেন? সারাদিনও কি চুল শুকায় নাই? আসলে আম্মু, আজকে ভার্সিটি শেষে হিয়ার সাথে ওর বাসায় গেছিলাম। আজকে ওর জন্মদিন, কাউকে দাওয়াত দেয়নি, এমবি ঘরোয়া ভাবে পালন করেছে। সেখানেই ওরা ময়দা আর ডিম দিয়ে আমার সারা গায়ে মাখিয়ে দিয়েছিল। এই জন্য ওখান থেকে একেবারে গোসল করে খাইয়ে আসতে দেরি হয়ে গেছে, আর চুলও এই কারণে ভিজা। ও আচ্ছা তাই বল, ঠিক আছে রুমে যা। মাহি যেন জান ফিরে পেল, জলদি করে রুমে চলে গেল। অনু ড্রয়িং রুমের সোফায় বসে আছে, কখন আদ্র আসবে আর আদ্রকে চেপে ধরে বলবে অনেক মজা হবে আজকে, এসব ভাবছে আর ঈশানের সাথে চ্যাটিং করছে। তখনই আদ্র ধপ ধপ করে পা ফেলে উপরে যেতে লাগলো। অনু আদ্রকে কিছু বলতে গিয়ে আদ্রর মুখ দেখে কিছু আর বলল না। এই শোন না, আদ্র ভাই এসেছে তো সেই কথা আমাকে না লিখে আদ্র ভাইকে গিয়ে চেপে ধর, দেখ স্বীকার করে কিনা। না রে, মনে হয় কিছু একটা হয়েছে। আদ্র ভাইকে দেখলাম কেমন রেগে মেগে বড় কাকুর রুমের দিকে গেল। বলিস কি? তাহলে থাক, এখন কিছু বলার দরকার নাই, পরে এক সময় আমরা দুজনে একসাথে বলবো। ওকে এখন চল অন্য কথা বলি। আদ্র সোজা ওর বাবার রুমে গিয়ে নক করলো। বাবা আসতে পারি? আরে আয়, আমার রুমে আসতে আবার নক করা লাগে? পাগল ছেলে, আয় ভিতরে আয়, বস এখানে। বাবা তোমার সাথে আমার কিছু একটা কথা ছিল। কি কথা? বাবা আমার কিছু টাকা লাগবে, তবে সেটা লোন হিসাবে। তুমি আমাকে লাখ টাকা দিবে, আমি তোমাকে 6 মাসের মধ্যে সেটা ফিরিয়ে দেব। কি সব বলছিস তুই? নিজের বাবার থেকে টাকা নিবি? এতে আবার জিজ্ঞেস করার আছে? আর আমার টাকা মানেই তো তোর টাকা, যা লাগে তুলে নে, আবার ফেরত দেওয়া লাগবে কেন? নিজের টাকা কেউ ফেরত দেয় না বাবা। তুমি আর ছোট কাকু মিলে এই ব্যবসাটা এত দূরে এনেছো, এগুলো তোমাদের টাকা, আর আমিও তো বড় হয়েছি, এবার আমারও উচিত কিছু করার। তুমি কাল সকালে আমায় টাকাগুলো দিও। হ্যাঁ, আর সাক্ষী হিসাবে দাদু আর কাকু তো থাকবেই। আমি ঠিক
ঠিক 6 মাস পর টাকাগুলো সব দিয়ে দেবো। আর হ্যাঁ, কাল থেকে আমি আর অফিসে যাচ্ছি না, ওটা তোমার আর ছোট কাকুর অফিস। তুমি যখন অসুস্থ তাহলে ছোট কাকুকে বলো। ওকে, আমি আসছি। আদ্রর কথায় ওর বাবা আর মা যেন পুরাই বাকরুদ্ধ হয়ে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না, শুধু দুজন দুজনের দিকে হা করে তাকিয়ে থাকলো। পরদিন সকালবেলা ইয়ানা অফিসে আসলো, এসে আদ্রর কেবিনে নক করলো। ভিতরে গিয়ে দেখলো সেখানে আদ্র নেই, ওর বদলে ছোট স্যার বসে আছে। কি হলো ইয়ানা, কিছু বলবে? জি না স্যার, আমি আসছি। কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আসলো ইয়ানা। বাইরে এসে ভাবতে লাগলো আদ্র আসেনি কেন, তাহলে কি কালকের কথায় উনি অনেক বেশি কষ্ট পেয়েছেন? মনে মনে কথাগুলো বলে সামনে তাকাতেই ওর চোখ বেরিয়ে আসার উপক্রম। ইয়ানা হা করে আদ্রর দিকে তাকিয়ে আছে, কেননা আদ্র একটা নর্মাল পোশাক পরে এসেছে, হাতে একটা ফাইল, যেমনটা সবাই ইন্টারভিউ দিতে আসলে বা কোনো ব্যাংকে থেকে লোন নিতে আসলে সাধারণত যেমন পোশাক পরে তেমনটাই পরে আসছে। আদ্র এসে সোজা ইয়ানার সামনে দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি, আনোয়ার সাহেবের কেবিনটা কোথায় বলবেন প্লিজ? মানে আদ্র ছোট কাকা। ইয়ানা কথা কি বলবে, ও তো আদ্রকে দেখে এখনো হা করে আদ্রর দিকে তাকিয়ে আছে। আর সব থেকে বেশি অবাক হয়েছে, উনি নিজের অফিসে এসে নিজের কেবিনের কথা আমার কাছে জিজ্ঞাসা করছে, তাও এমন ভাবে বলছে যেন উনি আমাকে চিনেনি না। এই যে মিস, একটু জলদি বলবেন প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। আদ্রর কথায় ইয়ানার হুশ আসলো। ও হ্যাঁ জি, মানে এই যে এটা। ও থ্যাঙ্কস, এই বলে ইয়ানার পাশ কাটিয়ে চলে গেল। আর ইয়ানা ওখানে দাঁড়িয়ে মাথা চুলকাতে লাগলো, কেননা এই মাত্র কি হলো সেটা সম্পূর্ণ ওর মাথার উপর দিয়ে গেল। প্রায় অনেকটা সময় পর আদ্র কেবিন থেকে বার হলো, আর কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে চলে গেল। ইয়ানা ওর সামনেই দাঁড়িয়েছিল, তবুও ওকে পাত্তা না দিয়ে চলে গেল। ওদিকে ইয়ানা ওকে সরি কি বলবে, ও তো অবাকের উপর অবাক হচ্ছে। মেহরাব মাহিকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে এসে কেবলই বিছানায় গা এলিয়ে দিয়েছে, তখন ওর ফোনটা বিকট শব্দে বেজে উঠল। একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে বলল, হ্যাঁ বল। 10 মিনিট সময় দিচ্ছি, আমার বলা ঠিকানা চলে আয়, অনেক কাজ আছে, এখন মোটেও বসে থাকার সময় নয়। ওকে জলদি কর, হাতে কিন্তু সময় নেই, আমি অপেক্ষা করছি। এই বলে আদ্র ফোনটা কেটে দিল। তবে মেহরাবে এখনো ফোনটা কানে ধরে আছে, কেননা আদ্র কিসের ভিতর কি বলল ও কিছুই বুঝতে পারেনি। তবুও আদ্র যখন যেতে বলেছে তখন তো যেতেই হবে। মেহরাব শোয়া থেকে উঠে বিড় করতে করতে রেডি হতে লাগলো। এই দুই ভাই বোন মিলে আমায় পাগল করে দেবে। একজন সাত সকালে ফোন দিয়ে বলে আমায় ভার্সিটি নামিয়ে দিয়ে আসেন, আর আরেকজন আধা বেলায় ফোন দিয়ে বলে কাজ আছে জলদি আয়। উফ, আমার হয়েছে যত জ্বালা। হে আল্লাহ, আদ্র যেন এমন বউ পায় যে ওকে সবসময় দৌড়ের উপর রাখে, তাহলে বুঝবে কেমন লাগে। রেডি হয়ে মেহরাব নিচে নেমে চলে গেল। ওর মা অবশ্য বলেছিল খেয়ে যেতে, কিন্তু ও বলেছে আদ্রদের ওখান থেকে খেয়ে নেবে। কিরে, হঠাৎ এত জরুরি তলব কেন? আর এটা কার বাসা? এখানে ডাকলে কেন? এটা কারো বাসা নয়, এটা আমি ভাড়া নিয়েছি। এখান থেকে একটা ছোটখাটো অফিস করব। এখন তো পুরো ফাঁকা, তাই আমার বাজারে যাব, আর অল্প কিছু আসবাবপত্র কিনে এনে অফিসটা ভালো করে সাজাতে হবে। এখানে বসে আমরা ওখানকার সব কাজ করব আর সব অর্ডার নেব। শুধু এক দেশে নয়, সব দেশে আমাদের বিজনেস ছড়ায় দিতে হবে। আর হ্যাঁ, আমি লাখ খানেক টাকা লোন নিয়েছি, এটার অর্ধেক বিজনেসে লাগাবো, আর বাকিটা জিনিসপত্র সব অগ্রিম ভাড়া দিয়েছি। শোন, মন দিয়ে কাজ করতে হবে, আর 6 মাসের মধ্যে সব লোন শোধ করতে হবে। তারপর ব্যাংক থেকে লোন নিয়ে একটা গাড়ি কিনবো। তারপরে ততদিনে আল্লাহ চাইলে ব্যবসাটাও ঠিক অবস্থায় চলে আসবে, তখন মাসে মাসে ইএমআইটাও দিতে পারবো। কিরে, আমার কথা শুনছিস তো? কি কথা বললাম সব বুঝলি তো? মেহরাব হ্যাঁ করে আদ্রর কথাগুলো শুনলো, তারপরে বলল, কিন্তু হঠাৎ করে এসব কেন? এসব কেন বুঝিস না? নতুন বিয়ে করলি, বউকে খাওয়াবে কি? আর মায়ের একটা খরচ আছে না, ভার্সিটির খরচ, ও জামা কাপড় আছে, আরও অনেক খরচ আছে। আর আঙ্কেলের তো বয়স হয়েছে। আদ্র ইয়ানা ওকে যা যা বলেছিল সেটা হুবহু কপি করে মেহরাবকে বলল। সবটা শুনে মেহরাব শুধু অবাকের উপর অবাকই হচ্ছে। বাবা, ভূতের মুখে রাম নাম, তা এই বুদ্ধি আগে কোথায় ছিল? এতদিন মাথায় আসেনি কেন? কেননা এতদিন যে তার সাথে দেখা হয়নি তাই আসেনি। সে না বললে হয়তো কখনোই বুঝতে পারতাম না। কিরে, বিড় করে কি বলিস? জিনিসপত্র কিনতে যাবি তো চল। হ্যাঁ চল, বাইক তো এনেছিস। তাহলে চল, ওটা করেই যাব আমরা। এক সপ্তাহ পর এই কদিনে আদ্র ও মেহরাব পুরো দমে কাজে লেগে গেছে। গোসল খাওয়া শুধু ঠিক মতোই করে, তাছাড়া আর কোনো দিকে কোনো হুঁশ নেই। ওরা একটা রুটিন তৈরি করেছে, সেই অনুযায়ী কাজ করে, আর টেবিলের উপর একটা ম্যাপ তো রেখেই দিয়েছে। প্রথমে কোথা থেকে আর কিভাবে শুরু করবে সবটা লিখে রাখে। মেহরাবের ফোনটা সেই কখন থেকে বেজে যাচ্ছে, কিন্তু ফোন ধরার কোনো মানুষই নেই। এই নিয়ে পর 20 বার কল দিল মাহি। রাগে পুরো শরীর জ্বলছে। আজ পুরো এক সপ্তাহ হয়ে গেল মেহরাবের কোনো খোঁজ নেই।
না ফোন ধরছে, না কোনো মেসেজের রিপ্লাই করছে। এর মাঝে কয়েকদিনের মেহেরাবের বাড়িতে গিয়েছে, কিন্তু তাও মেহেরাবকে পায়নি। এই শেষবার কল ধরলে ভালো, নয়তো আর কল দেবই না। এই মনস্থির করে মাহি শেষবারের মতন কল দিল। কলটা কেটে গেল, কেউ ধরলো না। শেষ আশাটাও লিবে গেল। মনের মাঝে অভিমানের ভিড় করলো মাহি। ঠিক করলো আর কখনোই কল দিবে না। কিন্তু পরক্ষণে মাহির ফোনটা বেজে উঠলো, দেখলো মেহেরাব কল দিয়েছে। হাজারো অভিমান নিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরলো মাহি। হ্যাঁ বলুন, কল দিয়েছেন কেন? আর আমি কে, কেনই বা আমাকে কল দিয়েছেন? এখন তো আর কোনো দরকার নেই আমায়, তাই না? হয়তো ভুল করে কল দিয়ে ফেলেছেন। আচ্ছা, আমিই রেখে দিচ্ছি, আপনি তো এখন অনেক ব্যস্ত। অনেক অভিমানে কথাগুলো বলল মাহি। চেয়ারের উপরে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করে মাহির সবটা অভিযোগ শুনলো মেহেরাব। চোখ বন্ধ করেই হাসলো মেহেরাব। ও ভালো করেই বুঝতে পেরেছে ওর পাগলি বউটা ওর উপরে ভীষণ অভিমান করে আছে। শোন, কালকে সকাল 10টার দিকে আগে সেই হোটেলে চলে আসবি, তারপর তোর সব অভিমান শুনবো, ওকে? আমি মোটেও আসবো না, আপনি পারলে অপেক্ষা করেন গা। আমি জীবনেও আসবো না। প্লিজ সোনা বউ, রাগ করে না, কালকে প্লিজ চলে আসিস। অনেকদিন হলো তোকে দেখি। বিয়ের পর সুন্দরী বউ রেখে এভাবে দূরে দূরে থাকা যায় বল? কিন্তু তোর মামাতো ভাই যদি সেটা বুঝতো, নিজে তো বিয়ে করেনি, তাই আমার অবস্থাটাও বুঝতে পারছে না। কালকে সবটা বলবো, প্লিজ চলে আসিস। কিরে মেহেরাব, তোর প্রেমালাপ হলো? সময় কিন্তু শেষ, জলদি আয়, কাজ আছে। এত প্রেম করলে কাজ করবি কখন? ওই যে তোর ভাই আবার ডাকছে। অনেক কষ্টে কালকের দিনটা ম্যানেজ করেছি, প্লিজ চলে আসিস। এখন গেলাম, প্লিজ শোনাবো, রাগ করিস না। ফোনটা কেটে মেহেরাবের আবার কাজে চলে গেল। কান থেকে ফোনটা নিচে রেখে ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিয়ে মনে মনে বলল, মাহি কালকে একবার আসেন, আপনার খবর আছে। একটা সরি বলার জন্য এত কষ্ট করতে হবে, জানলে কখনোই আমি ওনাকে এতগুলো কথা বলতাম না। এখন নিজের কাছেই খারাপ লাগছে, কিন্তু ওনাকে কোথায় পাবো? হঠাৎ করেই তো কেমন কূপপুরের মতো উবে গেল নাকি। অনেক কষ্টে জানতে পেরেছি উনি এই ঠিকানায় নাকি অফিস নিয়েছে। দেখি কি করা যায়। কি বলে? কি আর বলবে উনি? বলবো তো আমি শুধু একটা সরি বলেই চলে আসবো। এই তো, এই ঠিকানায় তো ভিতরে আদৌ কোনো মানুষ আছে কিনা আল্লাহ জানে। অনেক ভেবে চিনতে ইয়ানা দরজার সামনে গিয়ে নক করলো। যদিও দরজাটা খোলা, তবুও কারো কেবিনে ঢুকতে হলে তার পারমিশন নেওয়াটা জরুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বটা এখানে শেষ করছি। নেক্সট পার্ট লাগলে কমেন্ট করে জানাবেন।